ছোটবেলা থেকেই গোয়েন্দা গল্পের প্রতি আমার আলাদা অ্যাট্রাকশন, তাই ভাবলাম কেননা আমিও একটু ট্রাই করে দেখি। সো ফাইনালি উইথ দ্য হেল্প অফ মাই কাজিন অরিত্র সাহা আমি একটা গোয়েন্দা গল্প লিখেছি এবং আজকে সেটাই তোমাদেরকে শোনাতে চলেছি। প্লিজ পুরোটা শোনো আর কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো শুরু করা যাক। ভোর 5টায় জগন্নাথ এক্সপ্রেসে উঠলাম। তখনও সব যাত্রী এসে পৌঁছায়নি, ট্রেন বেশ ফাঁকা। আমাদের পাশের রোতে এক মাঝবয়সী ভদ্রলোক এসে বসেছিলেন। তাকে দেখে বেশ কৌতূহল অনুভব করলাম। বুঝলাম তিনি রেলকর্মী, কারণ তার হাতে রেলওয়ে ইন্ডিয়ার ব্যান্ড লক্ষ্য করলাম। কিন্তু এর চেয়ে বেশি আর কিছুই বুঝতে পারলাম না। তাই বাধ্য হয়ে পচদিকে বললাম, এই পচদি, পাশের রোতে লোকটাকে দেখ, কিছু বুঝতে পারছিস? পচদি তার ক্রিকেটের বই থেকে চোখ তুলে লোকটাকে এক ঝলকে আবার দেখে নিল। তারপর বলতে লাগলো, প্রথমে যেটা বুঝলাম সেটা হলো লোকটা বাঙালি, আর দ্বিতীয়ত উনি রেলে কাজ করেন, আর তৃতীয়ত ওনার পসার ভালো, আর ওনার গলায় সুর আছে, কারণ কিছুক্ষণ আগেই উনি একটা গুনগুন করে গান গাইছিলেন, আর নোটসগুলো ঠিকঠাকভাবেই লাগছিল। আমি অবাক হয়ে বললাম, এই তুই কি করে বুঝলি উনি বাঙালি? হ্যাঁ, কারণ 3বার হাঁচার পর তিনি করে উঠলেন। পচদির এই অসাধারণ অবজারভেশন দেখে আমি অবাক হয়ে গেলাম। মাত্র 22 বছর বয়সে এত অসাধারণ ক্ষমতা খুব কমই দেখা যায়। আমার বয়স 14। জানি আপনারা অনেকেই বলবেন আমি খুবই ছোট, কিন্তু আমার ডিটেকটিভ স্টোরিতে খুব ইন্টারেস্ট আছে। বলতে পারেন আমি সব জায়গায় রহস্যের গন্ধ পাই, আর আমার কাছে আমার পছন্দিতে একজন ডিটেকটিভ। যদিও সে নিজে এসব ব্যাপারে কখনো ভাবেনি, বরং সে পড়াশোনাতে এক্সেল করছে। ও সরি, আমি তো আপনাদের আমার নামটাই বলতে ভুলে গেছি। আমার নাম রুদ্রনীল, তবে পছন্দিদি আমায় ভালোবেসে নীল বলে ডাকে। পছন্দিদির নাম পৌলুমি। ও আমার সম্পর্কে পিস্তত দিদি। ওর এখন কাজে বিশেষ চাপ নেই, তাই ও আমাদের সঙ্গে পুরী যেতে রাজি হয়ে গেল। তো যাই হোক, ভোর 5:30টায় আমাদের ট্রেন ছাড়লো, আর মোটামুটি দুপুর 2টায় আমরা হোটেল পৌঁছে গেলাম। আশ্চর্য ব্যাপার, দেখলাম ওই ভদ্রলোকও আমাদের হোটেলে এসে উঠেছেন। সেটা অবশ্য রিয়ালাইজ করলাম যখন দেখলাম উনি আমাদের পাশের টেবিলেই লাঞ্চ করতে বসেছেন। আমাদের দেখে একগাল হেসে বললেন, আপনারা তো ট্রেনে আমার সাথেই এলেন, তাই না? দেখলাম বাবাও তাকে আগে খেয়াল করেনি, আর মাও না, তাই বাধ্য হয়ে পছদি বলল, আগে হ্যাঁ, আপনাকে দেখেছি ট্রেনে, আপনি তো পাশের ওতেই বসেছিলেন। ও আচ্ছা, সরি, আমি খেয়াল করিনি। তবে আপনি তো দেখছি বাঙালি। হ্যাঁ, আমার নাম নিশিকান্ত চৌধুরী। ওই বিগত 20 বছর ধরেই রেলে কর্মরত। এখানে এসছি এক বিশেষ কাজে, শেষ হয়ে গেলেই ফিরে যাব। আপনারা বুঝি ভ্যাকেশন কাটাতে এসছেন? হ্যাঁ, ওই আর কি। আসলে সারা বছর তো কাজ থাকে, তাই আর সময় বের করে উঠতে পারি না। বাই দ্য ওয়ে, আমি পেশায় একজন ডাক্তার। আমার নাম ডক্টর রজত বোস। আমি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাই বুঝতেই পাচ্ছেন কতটা ব্যস্ত আমি। হঠাৎ নিশিকান্ত বাবু চিৎকার করে উঠলেন, আউচ! কি হলো? হ্যাঁ, এই দেখুন না, টেবিলটা পুরনো, কাঠের খোঁচা লেগে কেটে গেছে। ও কিছু হবে না, ব্যান্ডেড লাগিয়ে নেব পরে। বিকেলে বিচে বেড়াতে গেলাম। সবাই মিলে চেয়ারে বসে চা খাচ্ছি, এমন সময় এক বৃদ্ধ ভদ্রলোক আমার পাশে এসে বসলেন। খানিক পরে তিনি বললেন, তা বাবা, তুমি কাদের সঙ্গে এসছো? দাদু, আমি আমার বাবা মা আর এক দিদির সঙ্গে এখানে এসেছি। আপনি বুঝি একা? না বাবা, আমার তো পিনকুলে কেউ নেই। মা বললেন, আপনি কলকাতা থেকে আসছেন? না না, আমি তো শিলিগুড়িতে থাকি। আপনি কোন হোটেলে রয়েছেন? ওই তো ওই পুরী হোটেলে। ও, আমরা তো সেখানেই উঠেছি।
আপনি চা খাবেন? না, খেতে তো পারি, কিন্তু আপনি কেন? দাঁড়ান, আমি আপনার চায়ের ব্যবস্থা করছি। বৃদ্ধ লোকটি কিছু বলার আগেই মা চা নিয়ে এলো। চিন্তা করবেন না, আমি আপনার চায় কম চিনি দিতে বলেছি। দেখলাম তিনি মুখে কিছু না বললেও মনে মনে একটু ক্ষুণ্ণ হলেন। কারণটা অবশ্য পরে বুঝেছিলাম। ক্রমে বাবা মা তার সাথে বেশ গল্প জুড়েছে। পচদি আর আমি চুপচাপ সব শুনে গেলাম। লোকটির নাম বেণীমাধব তালুকদার। গতকালই এখানে এসেছেন, 3 দিন পর আবার চলে যাবেন। কিছুক্ষণ পরে শুনতে পেলাম তিনি গুনগুন করে গান গাইছেন। সুরটা যেন খুব চেনা, কোথায় যেন শুনেছি। যাই হোক, খানিকক্ষণ পরে আমরা ফিরে এলাম হোটেলে। দেখি বেণীমাধব বাবুও ঠিক আমাদের পাশের রুমে ঢুকলেন। পরের দিন উদয়গিরি খণ্ডগিরি দেখতে যাওয়ার আগে ব্রেকফাস্ট টেবিলে হঠাৎ দেখা হলো নিশিকান্ত বাবুর সঙ্গে। তিনি নাকি পুরীর মন্দিরে যাবেন। সবাই তাড়াহুড়োতে থাকায় খুব একটা গল্প করা হলো না। উদয়গিরি খণ্ডগিরি আর আগের মতো সুন্দর নেই, কিন্তু পুরী বেড়াতে গিয়ে সেগুলো দেখব না তা যেন অসম্ভব। সারাদিন হইহুল্লোড় করে ফেরার পর যে ঘটনাটা ঘটলো তা ছিল একদম আনএক্সপেক্টেড। বাবা দরজা খুলে দেখেন বেণীমাধব বাবু। তার মুখ চোখ দেখে মনে হচ্ছে তিনি যেন ভূত দেখেছেন। কি হয়েছে আপনার? আমার যে প্রাণ সংশয় ঘটেছে। মানে কি বলছেন কি আপনি? একটু ভেতর ঢুকতে দেবে বাবা, তাহলে সব খুলে বলি। বাবা তাকে ভেতরে এনে সোফায় বসালেন। বেণীমাধব বাবু তখনও যেন কিরকম করছিলেন। অনেক কষ্ট করে তিনি বললেন, আমার এখানে আসার পর থেকে একজন লোক আমাকে ফলো করতে করতে এখানে চলে আসে। তিনি উপরের তলায় থাকেন, জানি না চেনো কি না। ওনার নাম নিশিকান্ত চৌধুরী, বয়স প্রায় 50। এবার পছন্দের কথা বললেন। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে ওনার আসার কারণেই আপনার প্রাণ সংশয় ঘটতে পারে? কারণ তার সঙ্গে শত্রুতা আছে, তা আমি অস্বীকার করব না। আসলে অনেক বছর আগে যখন পুলিশে তো চাকরি করতাম, তখন তাকে একটা চুরির অপরাধে অভিযুক্ত করি। চুরিটা তো তিনি করেননি, কিন্তু শাস্তি তাকে পেতেই হয়েছিল, এবং বেশ গুরুতর শাস্তি পেতে হয় তাকে। আজ বোধহয় তারই প্রতিশোধের খোঁজে তিনি চলে এসেছেন। সবই বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? মানে উনি যে আপনাকে মারতে এসেছেন সেটা আপনি কি করে বুঝলেন? এই এই তো এই চিরকুটখানা পড়ে নাও, তাহলেই সব বুঝতে পারবে। পছন্দি বেণীমাধব বাবুর কাছ থেকে কাগজটা নিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল। আমিও আর কৌতূহল ধরে রাখতে না পেরে ঝুঁকে পড়ে লেখাটা পড়লাম। লাল কালি দিয়ে স্পষ্ট করে লেখা, তোমার পাপের ফল ভোগ করার সময় এসে গেছে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এই পুরো বয়সে এসে কি এত ঝঞ্ঝাট সহ্য করা যায়? আপনি পুলিশে খবর দিন না, ওনারা যদি কিছু করতে পারেন। তাহলে কাল সকালবেলা পুলিশের কাছে যেতেই হবে, এখন তো আর কিছু করা যাবে না। বেণীমাধব বাবু ঘর থেকে চলে গেলেন। আমি পছন্দিকে বললাম, নিশিকান্ত বাবুর লোকটা এত ডেঞ্জারাস, কেউ ভাবতে পারে? পছন্দি বলল, অনেক কিছুই তো ভাবা যায় না রে নীল, কিন্তু ভাবতে হয়। রাদার অনেক কিছুই ঘটে আমাদের চারিপাশে, যেগুলো আমাদেরকে না চাইলেও ভাবায়। পছন্দের সেই কথাটার অর্থ আমি বুঝতে পারলাম না, কিন্তু সে যে কোনো কারণে চিন্তায় আছে তা খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। রাতের ডাইনিং টেবিলে নিশিকান্ত বাবুর আর দেখা পেলাম না। যদি বেণীমাধব বাবু সবটাই সত্যি বলে থাকেন, তাহলে নিশিকান্ত বাবু টের পেয়ে গেছেন যে আমরা সবটা জেনে গেছি, তাই হয়তো উনি আমাদের সামনে আসতে চাইছেন না। রাত 10:30 নাগাদ আমরা খেয়ে দিয়ে রুমে ফিরে এলাম। আমরা সবাই বিছানায় শুতে যাব এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি বেণীমাধব বাবু রীতিমতো ঘামছেন বাইরে দাঁড়িয়ে। আজকে রাতটা একটু তোমাদের সঙ্গে থাকতে দেবে বাবা?
কাতর হয়ে প্রশ্ন করলেন তিনি। মা এগিয়ে এসে বললেন, যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দেব, কিন্তু কি হয়েছে এটা একটু আগে বলুন। আমার উপর অ্যাটাক হয়েছিল। রাত্রিবেলার খাবার দাবার খেয়ে একটু শুতে যাবো এমন সময় মস্ত বড় একটা ঢিল এসে কাঁচের জানলা ভেঙে পড়ে গেল। একটুর জন্য বেঁচে গেলাম। যদি সঙ্গে সঙ্গে ওনার ঘরে ছুটে গেল, আমিও গেলাম পেছন পেছন। ও মা, সত্যিই তো জানলার কাঁচ ভাঙা, আর মাটিতে একটা বিরাট বড় ঢিল। ঢিলটা ওনার মাথায় লাগলে না জানি কি হতো। তবে পশদি সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জানলার বাইরে নিচে তাকালো। কিছুক্ষণ পর আমরা ঘরে ফিরে এলাম। ততক্ষণে দেখলাম মা আর বাবা বেণীমাধব বাবুকে একটা খাটে শুয়ে দিয়েছেন। উনি ভীষণ ভয় পাচ্ছেন, তাই ওনাকে ঘুমিয়ে পড়তে বলেছি। আর তোর বাবা ওনার সাথে শোবে, যাতে ওনার ভয়টা কম লাগে। লাইট অফ করে আমরাও শুয়ে পড়লাম, কিন্তু ঘুম অত সহজে আসতে চাইলো না। পছদিও মনে হয় ঘুমিয়ে পড়েছে। এটাই স্বাভাবিক, সারাদিনে তো ধকল গেল। আস্তে আস্তে আমারও চোখ লেগে গিয়েছিল, কিন্তু হঠাৎ একটি শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি সে কি কাণ্ড! বাবা বিছানা ছেড়ে উঠে একপাশে গিয়ে ঘামছে, পছদির হাতে একটা স্টিলের রড, আর বিছানায় বেণীমাধব বাবু, না নিশিকান্ত বাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাও উঠে পড়েছিল আমার সঙ্গে। তারপর পছদির নির্দেশে 100 ডায়াল করলাম। পুলিশ আসার পর পছদিদি বলতে লাগলো, ততক্ষণে নিশিকান্ত বাবুর জ্ঞান ফিরে এসেছিল। অফিসার, উনি হচ্ছেন মিস্টার নিশিকান্ত চৌধুরী। উনি আমাদের সাথে এক ট্রেনে আসেন এবং আমাদের সঙ্গে এই হোটেলে এসে ওঠেন। প্রথমে আমরা কিছুই আন্দাজ করে উঠতে পারিনি, কিন্তু ইনি ছদ্মবেশে বেণীমাধব তালুকদার নামে আমাদের সহানুভূতি লাভ করেন এবং আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করেন যে ওনার লাইফ রিস্ক আছে। নিশিকান্ত বাবু এক পুরনো শত্রুতার কারণে ওনাকে মারতে চান, এমনটাই তিনি দাবি করেন। তাই গতকাল রাতে তিনি আমাদের রুমে আশ্রয় চান, এই বলে রাতের একটা ঘটনা সাজিয়ে যে নিশিকান্ত বাবু তাকে মেরে ফেলার চেষ্টা করছেন। পুলিশ বাধা দিয়ে বললেন, কি ঘটনা? উনি নিজে জানলার কাঁচ ভেঙে মাটিতে একটা মস্ত ঢিল রেখে আমাদের ঘরে এসে ক্লেম করেন যে ওটা বাইরে থেকে ছোড়া হয়েছে। এটাকে আমি সাজানো বলছি কারণ বাইরে থেকে কিছু ছোড়া হলে আর যদি কাঁচ ভাঙে তাহলে কাঁচ কখনোই বাইরের ডিরেকশনে বেশি পড়বে না, ভেতরের ডিরেকশনে এসে পড়ার চান্সটাই বেশি। আর এত বড় ঢিল মাটি থেকে ছুঁড়ে সোজা সেকেন্ড ফ্লোরে এসে পড়বে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া আমি কিছু জিনিস লক্ষ্য করে একটু সন্দেহ করা স্টার্ট করেছিলাম। যেমন দুজন ব্যক্তি কখনোই একসাথে ধরা দিচ্ছেন না, দুজনেই চায় কড়া করে চিনি খান, দুজনেই একই গানের সুর গুনগুন করছেন। আর তাছাড়া আরো দুটো জিনিস আমার চোখে পড়ে যায়। এক হচ্ছে নিশিকান্তবাবু রেলকর্মী, তাই ওনার হাতে রেলওয়ে ইন্ডিয়ার ব্যান্ড থাকাই স্বাভাবিক। অথচ আমি নোটিস করলাম যে বেণীমাধব বাবুর হাতেও ওই দাগ স্পষ্ট, অর্থাৎ দুজনেই সেই একই ব্যান্ড পরেছেন। আর 2 নম্বর, বাকিদের মনে আছে কিনা জানি না, কিন্তু সেদিন সকালে খেতে বসে নিশিকান্ত বাবু তার আঙুলের চোট পান। তিনি বলেন যে তিনি পরে ব্যান্ডেড লাগিয়ে নেবেন। আমি পরে খেয়াল করলাম যে বেণীমাধব বাবুর হাতেও ঠিক সেই জায়গায় একটা ব্যান্ডেড। ডোন্ট ইউ থিঙ্ক ইটস টু মাচ অফ আ কোইন্সিডেন্স? আর আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওনার হাত পা দেখে বোঝা যায় যে এটা কোনো বৃদ্ধের হাত পা নয়। তাই এত কিছু অবজার্ভ করার পর আমি চলে গেলাম হোটেলের রিসেপশনে। সেখানে গিয়ে চেক করলাম যে হোটেলের 3rd ফ্লোরে আদৌ নিশিকান্ত চৌধুরী নামক কেউ এসে উঠেছেন কিনা। অ্যান্ড গেস হোয়াট, আমি জানতে পারলাম যে 3rd ফ্লোরে নিশিকান্ত চৌধুরী নামক কেউ আসেননি। নিশিকান্ত চৌধুরী নামক একজন এসেছেন ঠিকই, কিন্তু তিনি থাকছেন 2nd ফ্লোরে, রুম নাম্বার 206, অর্থাৎ আমাদের পাশের রুমটায়, যেখানে বেণীমাধব তালুকদার থাকছেন বলে আমরা সকলেই জানতাম। পছদের কথা বলা শেষ হলে ধীরে ধীরে নিশিকান্ত বাবু মুখ খুললেন। আমি ডক্টর বোসকে মারতে গিয়েছিলাম,
কারণ ওনার গাফিলতির জন্য আমাকে পুত্রহারা হতে হয়েছে। অবশ্য ওনাকে মারার আগেই ওনার ভাগ্নি আমাকে ধরে ফেলে এবং যে রডটা দিয়ে ওনাকে মারতে গিয়েছিলাম সেই স্টিলের রডটা দিয়ে আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে ফেলে। বাবা যেন আকাশ থেকে পড়লেন। আমি আমি আমার জীবনে কখনো কোনো পেশেন্টের প্রতি কোনো গাফিলতি করিনি। আই সোয়ার, আমি তো ভাবতে পারছি না যে মানুষ এতটা ক্ষতিকারক হতে পারে। সব শেষে আমি পছন্দিকে বললাম, তুই হচ্ছিস আমার ফেলুদা।